ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয়। যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না, কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে। তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল। ভূত এক্সপ্রেস। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে। এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস। আমি শুভ আছি আপনাদের সঙ্গে, আর আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার কাছে তিনটে ঘটনা রয়েছে, তিনটে ঘটনাই জমজমাট ঘটনা এবং বেশ ভয়ের ঘটনা। যারা শুনছেন তারা কে কোথার থেকে শুনছেন এবং আজকের কোন ঘটনাটি ভালো লাগলো এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আশা করছি আজকের এই এপিসোডটা সবাই শেয়ার করে দেবেন, যাতে আরও অনেক মানুষ, আরও অনেক লিসেনার্স আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে পারে। শুরু করবো আজকের এপিসোড, চলে যাবো আজকের প্রথম ঘটনায়। তবে ঘটনা শুরু করার আগে আমি একটা কথা বলবো সবাইকে, যে তোমরাও চাইলে আমার সাথে ঘটনা শেয়ার করতে পারো। ঘটনা শেয়ার করা খুবই সহজ। ঘটনাটি লিখে তোমার নাম, তোমার লোকেশন লিখে আমাকে মেল করতে হবে bhuteexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজ ভূত এক্সপ্রেস অফিসিয়াল এটা সার্চ করে, বা আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা মেসেজ করে সরাসরি আমাকে ঘটনা পাঠাতে পারো। ঘটনা পাঠানোর সময় তোমরা কিন্তু তোমাদের নাম এবং লোকেশনটা অবশ্যই মেনশন করে দিও। দেরি করব না, চলে যাবো আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে আপনাদের সকলকে শোনাচ্ছি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম মেনশন করেননি, কিন্তু ইমেল অ্যাড্রেসে তার নাম শুভঙ্কর দেওয়া ছিল, তাই আমি সেই নামটাই সবাইকে জানাচ্ছি। তিনি লিখেছেন, দাদা, বেশ ভালো লাগে তোমার কণ্ঠে ভূতের ঘটনাগুলো শুনতে। ছোটবেলায় দাদু দিদার মুখে শুনতাম ভূতের গল্প, এখন তারা কেউই আর বেঁচে নেই। তবে ভূত এক্সপ্রেসের ঘটনাগুলো সত্যিই খুব ভয় পাওয়ায়। আমি এই পরিবারের নতুন শ্রোতা। ছোটবেলায় দাদুর মুখে শুনেছিলাম একটা ভৌতিক ঘটনা। আজ সেই ঘটনাটাই আমি তোমার সাথে শেয়ার করছি। আশা করছি তুমি ঘটনাটি পড়ে শোনাবে। ঘটনাটা অনেক বছর আগের একটা ঘটনা। আমার দাদুর বয়স তখন 21 বছর। দাদুরা একটা গ্রামে থাকতো। সেই গ্রামেরই একটা মহিলা একদিন একটা ছোট্ট বাচ্চা ছেলেকে কুড়িয়ে পায়। তারপর সেই মহিলাটা আর কোনো দিনও বিয়ে করেনি। তিনি সেই বাচ্চাটিকে একাই মানুষ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। তিনি একটা মায়ায় জড়িয়ে গিয়েছিল সেই বাচ্চাটিকে নিয়ে। তিনি নিজের থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছিল সেই বাচ্চাটিকে। যেহেতু তিনি বিয়ে না করেই সেই বাচ্চাটিকে মানুষ করবে বলে ঠিক করেছিল, তাই তার পরিবারের সবাই তাকে ঘৃণা করতে শুরু করেছিল এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার পরিবারের সবাই। তারপর সেই মহিলাটা সেই গ্রামেরই একটা জায়গায় ছোট্ট একটা ঘর বানিয়ে বাচ্চাটিকে নিয়ে থাকতে শুরু করে। এরপর দেখতে দেখতে বহু দিন কেটে যায়। বাচ্চাটি বেশ বড় হয়ে গিয়েছিল। সেই মহিলাকে সেই বাচ্চাটা মা বলেই ডাকত। কিন্তু একদিন সেই বাচ্চাটা কোথাও যেন হারিয়ে গেল। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করা হচ্ছিল সেই বাচ্চাটিকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। গ্রামের সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করার পর সেই মহিলাটির বাড়ির কুয়ো থেকে ভেসে উঠল সেই বাচ্চাটিরই লাশ। বাচ্চাটা খেলতে খেলতে কুয়োতে পড়ে গিয়ে মারা গিয়েছিল। বাচ্চাটির মৃত্যুর পর সেই মহিলাটা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। একদিন সেও কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এরপরে শুরু হলো আসল ঘটনা। ওই মহিলাটির মৃত্যুর খবর শুনেও তার বাড়ির কেউই তাকে দেখতে আসেনি। তার কোনো শ্রাদ্ধ শান্তিও করা হয়নি। তারপর বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন সেই কুয়ো থেকে পাওয়া গেল সেই গ্রামেরই আরেকটি বাচ্চার মৃতদেহ। এরপর গ্রামের লোকজন মারাত্মক একটা আতঙ্কের মধ্যে পড়ে যায়। তারা ভাবে হয়তো সেই মহিলাটিরই আত্মা বাচ্চাদেরকে মেরে ফেলছে কুয়োতে ফেলে। এরপর সেই মহিলাটির ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় গ্রামবাসীরা এবং সেই কুয়োটা পুরোপুরি বন্ধ করে দেয় তারা। কিন্তু এত কিছু করেও তাদের বিপদ আর কমল না।
রাত হলেই গ্রামের লোকজন কান্নার শব্দ শুনতে পেত। তারা শুনত মাঝরাতের দিকে একটা গোঙানির আওয়াজ তাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাদের ঘরের দরজাটা রোজ রাতে কেউ ধাক্কাতো আর কাঁদতে কাঁদতে বলতো যে আমার বাচ্চাটা খুব একা, তোদের বাচ্চাটাকে আমায় দিয়ে দে না, আমি নিয়ে যাই, আমার বাচ্চাটা না ভীষণ একা, তোদের বাচ্চাগুলোকে দিয়ে দে। এরকম কথা তারা প্রায় দিনই শুনতে পেত মাঝরাতে। এরকম প্রায় দিনই হতে থাকে তাদের সাথে। গ্রামের লোকজন কোনো সমাধান খুঁজে পায় না এর বিষয়ে। কিছু মানুষ প্রাণের ভয়ে গ্রাম ছেড়েই চলে যায়। এরপর গ্রামের সমস্ত মানুষ মিলে ঠিক করে সেই মহিলার পরিবারের সবাইকে নিয়ে এসে তার আত্মার শান্তির জন্য পুরো গ্রামে পুজো করানো হবে। তারপর তাই করা হয়, পুরো গ্রামে পুজো করানো হয় এবং পুরো গ্রামটাকে সেই অভিশাপ থেকে মুক্ত করা হয়। এই ছিল প্রথম ঘটনা। চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি লিখেছেন সুরজিৎ ঘোড়াই। তিনি লিখেছেন, দাদা, আমি সুরজিৎ ঘোড়াই। আমি একটি ঘটনা তোমার সাথে শেয়ার করলাম। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে তুমি পড়ে শুনিও তোমার কণ্ঠে। ঘটনায় আসা যাক। আমার বাড়ি হুগলি জেলায় হরিপালের ঘোষপাড়া গ্রামে। বর্তমানে আমি আইটিসি মিল্ক কোম্পানিতে কাজ করি। আমারই এক সহকর্মী গৌরাঙ্গ, তার থেকে তোমার এই চ্যানেলের সম্পর্কে আমি জানলাম। তাই তুমি যদি আমার পাঠানো ঘটনাটি পড়ে শোনাও তোমার কণ্ঠে, তাহলে আমি খুব খুশি হব দাদা। ঘটনাটি শুরু করার আগে আমি একটু বলে রাখি, আমরা কাজকর্মের সাথে সাথে আমাদের এক ক্লাবের ক্যাটারিংয়ের সাথে যুক্ত, নাম পিএন ক্যাটারার। দিনটি ছিল 26 ফেব্রুয়ারি 2021। দুটি বিয়েবাড়ির ক্যাটারিং একই দিনে পড়ে। একটি ছিল আমাদের ঘোষপাড়ায় এবং অপরটি ছিল 12 কিলোমিটার দূর কাশীপুর গ্রামে। দুটি বিয়েবাড়িরই ফুল কন্ট্রাক্ট ছিল আমাদের উপরে, যার ফলে বাজার করা থেকে শুরু করে দোকানপাট এবং রান্নাবান্না সব আমাদেরই করতে হয়। পরিবেশন ঠিকঠাক হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্বে ছিলেন আমাদেরই ক্লাবের এক দাদা, নাম অরিন্দম মুখার্জি। বর্তমানে তিনি একজন স্কুল টিচার। তিনি পরিবেশন চলাকালীন 30 মিনিট অন্তর দুই বিয়ে বাড়িতেই যাওয়া আসা করছিলেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য তিনি দুটো বিয়ে বাড়িতেই ঘন ঘন যাতায়াত করছিলেন। দুটি জায়গাতেই পরিবেশন খুব ভালোভাবেই শুরু হয়। কিন্তু পরিবেশন যখন শেষের দিকে, তখন আমরা যে বিয়ে বাড়িটিতে ছিলাম সেটা ঘোষপাড়ায় ছিল। সেখানে লোক বেশি হয়ে যাওয়ার কারণে কিছু মাছ কম পড়ে যায়। সাথে সাথে ওই দাদা মানে অরিন্দম দা, তিনি মোটর বাইক নিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে মাছ আনতে। আরও একটি যেই বিয়েবাড়ি হচ্ছিল কাশীপুর গ্রামে, সেখান থেকে কিছু মাছ নিয়ে আসার জন্য অরিন্দম দা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা কি 12:30 বাজে। দাদা মোটর বাইক নিয়ে বেরিয়ে গেলেন আর আমরা পরিবেশনের কাজে লেগে পড়লাম। বেশ কিছুটা সময় পর যখন দাদা ফিরে আসলেন, যখন পরিবেশন প্রায় শেষের দিকে, তখন দাদার মুখের মধ্যে আমি একটা ভয়ের ছাপ লক্ষ্য করলাম। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে দাদা? তখন দাদা কোনো উত্তর দিলেন না আমায়। আমি আবারও জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, এত ঘাবড়াচ্ছ কেন, বলো কিছু। দাদা আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমায় বললেন যে আমি একটু জল খাবো, আমাকে একটু জল এনে দে। আমি সাথে সাথে তাকে জল এনে দিলাম। জল খাওয়ার পর দাদা বললেন যে এত রাতে আমার একা একা তাড়াহুড়ো করে মাছ আনতে যাওয়াটা ঠিক হয়নি। তখন আমি দাদার মুখের দিকে তাকিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করলাম যে কেন, কি হয়েছে? তখন দাদা বলল, শীতকালের রাত তো, তাই রাস্তা প্রায় ফাঁকা ছিল। যাওয়ার পথে রাস্তাটির মধ্যে কবরস্থান আর দুটি শ্মশান পড়ে। আমি যখন মাছগুলো আনতে যাচ্ছিলাম তখন তেমন কিছু মনে হয়নি, কিন্তু যখন মাছগুলো বাইকের পিছনে বেঁধে নিয়ে আমি আসছিলাম, তখন কিছুটা রাস্তা আসার পর শ্মশানটি যখন পার হলাম, তখন মনে হলো আমার পিছন পিছন কেউ একজন আসছে। আমি খুব ভালোভাবে এটা অনুভব করতে পারছিলাম, কিন্তু আমি কোনো কিছু না ভেবে আমার পথেই এগিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমি শুনতে পেলাম কেউ একজন খুবই অদ্ভুত একটা কণ্ঠে আমার পেছন থেকে বলে উঠল, কিরে, মাছগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া ওখানে। এই কথাটা শুনে সাথে সাথে আমি চমকে যাই এবং গাড়ির লুকিং গ্লাসে পেছন দিকটা দেখার চেষ্টা করি, কিন্তু পেছনে খুবই অন্ধকার থাকার কারণে আমি কিছুই দেখতে পাই না। আমি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকি।
কিছুক্ষণ পর আবারও সেই অদ্ভুত কণ্ঠে পেছন থেকে এই একই কথাটা কে যেন বলে ওঠে। দাঁড়া, দাঁড়া ওখানে। মাছগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আমি যত এগিয়ে আসছিলাম ততই সেই অদ্ভুত কণ্ঠটা আমার পেছন পেছন আসছিল। মনে হচ্ছিল আমার বাইকটা কেউ পেছন থেকে টেনে ধরে রেখেছে। আমি কিছুতেই এগোতে পারছি না। শেষমেশ মনে একটু সাহস নিয়ে আমি বাইকটা থামিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ি। পেছনে ফিরে তাকাতেই আমি দেখলাম একটি অবয়ব, যার মুখ থেকে লালা ঝরছে। সেই অবয়বটি মাটি থেকে বেশ কিছুটা উপরে দাঁড়িয়েছিল। তার পা দুটো মাটিতে স্পর্শ ছিল না এবং আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে অবয়বটি তাকিয়েছিল। এটা দেখে অত ঠান্ডার মধ্যেও আমি ঘামতে শুরু করেছিলাম। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর খুব জোরে একটা চিৎকার করে আমি ঠাকুরের নাম নিয়ে সেখান থেকে পালাই। দাদা, এই ছিল ওই দাদার সাথে সেই রাতে ঘটা একদম সত্যি একটি ঘটনা। ঘটনাটি ভালো লাগলে তুমি পড়ে শুনিও। এই ছিল দ্বিতীয় ঘটনা। ঘটনাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে সবাই জানিও। চলে যাব তৃতীয় ঘটনায়। ঘটনাটি লিখেছেন শীতাংশু চ্যাটার্জি। তিনি যেভাবে ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, যে ঘটনাটি আমি লিখে পাঠাচ্ছি সেই ঘটনাটি আমার এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি সত্যিকারের ভৌতিক ঘটনা। আমার বান্ধবীটি আগে ভূত প্রেত এইসবে কোনো মতেই বিশ্বাস করতো না, কিন্তু তার বাড়িতে একটি ভৌতিক ঘটনা ঘটে যাওয়ার পর সে বাধ্য হয় ভূত প্রেতে বিশ্বাস করতে। আমার বান্ধবীটির নাম হলো রিয়া। আমরা একই সঙ্গে একই স্কুলে পড়ে বড় হয়েছি। পরবর্তীকালে আমরা দুজনে একই কলেজে ভর্তি হই একই সাবজেক্ট নিয়ে। একদিন আমরা স্কুলের অফ টাইমে তিনতলা হলঘরে বসে গল্প করছিলাম। সেখানে আমি আর রিয়া, মানে আমার সেই বান্ধবীটি এবং আরও কয়েকজন বান্ধবীরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন বর্ষাকাল ছিল, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা সবাই মিলে তিনতলার হলঘরে বসে ভূত প্রেত নিয়ে আলোচনা করছিলাম। তখন আমার সেই বান্ধবীটি মানে রিয়া হঠাৎ করে বলে উঠল, তোরা ভূতের গল্প শুনতে চাস? আমরাও তখন বললাম যে হ্যাঁ, আমরা শুনতে চাই। তখন সে আমাদেরকে বলল যে আমার সাথে সত্যিকারের একটা ভৌতিক ঘটনা ঘটেছিল আমারই বাড়িতে। তখন আমরা রিয়াকে বললাম যে হ্যাঁ, তুই বল তোর সাথে কি ঘটেছে, আমরা শুনছি মন দিয়ে। তখন রিয়া আমাদেরকে বলল যে বেশ, তাহলে তোরা মন দিয়ে শোন। আমি একদম ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু আমার মা বাবা তারা এইসবে খুব বিশ্বাস করতেন, কারণ তারা অনেকবার এইসবের মুখোমুখি হয়েছেন। আমাকে তারা অনেক ঘটনাই বলতো, কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করতাম না। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে আমার বাড়িতে, তারপর থেকেই আমি বিশ্বাস করতে শুরু করি এসবে। ঘটনাটা ছিল আমার ঠাকুমাকে নিয়ে। আমার ঠাকুমার নাম ছিল শশীবালা রায়। তিনি খুব ভালো মানুষ ছিলেন, আর আমি তার খুবই আদরের নাতনি ছিলাম। ঠাকুমা আমাকে খুবই ভালোবাসতেন এবং আমি হওয়ার পর থেকেই আমাকে স্নান করিয়ে দেওয়া থেকে শুরু করে ঘুম পাড়িয়ে দেওয়া অবধি সব কিছুই ঠাকুমাই করতেন। যদি আমি খেতে না চাইতাম তাহলে আমাকে খুব সুন্দর করে তিনি গল্প বলতেন আর খাওয়াতেন। বেশিরভাগ সময় আমি ঠাকুমার কাছেই থাকতাম, কারণ আমার মা বাবা দুজনেই চাকরি করত। রাতের বেলা আমি ঠাকুমার ঘরে ঠাকুমার সাথেই ঘুমাতাম, কারণ আমাকে ঠাকুমার সুন্দর সুন্দর গল্প বলে ঘুম পাড়াতেন। আমার ঠাকুমার ব্যবহারের জন্য পাড়ার সকল প্রতিবেশীরা তাকে প্রচণ্ড ভালোবাসতেন। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন হঠাৎ আমার ঠাকুমার এক কঠিন রোগ ধরা পড়ে। তারপর বাবা, জেঠুরা সবাই মিলে ঠাকুমাকে নিয়ে বেশ কয়েক মাস হসপিটালে দৌড়াদৌড়ি করে, কিন্তু শেষ যাত্রায় ঠাকুমাকে আর বাঁচানো সম্ভব হয় না। তার ঠিক 13-14 দিন পর বাড়ির সবাই মিলে ঠাকুমার শেষ কাজটুকু সম্পূর্ণ করে যে যার বাড়িতে চলে যায়, কারণ আমার জেঠু এবং কাকারা সবাই বাইরে চাকরি করত। এরপর আমি বাড়ির মধ্যে একদম একা হয়ে পড়লাম, কারণ আমার মা বাবা দুজনেই সেই সকালবেলা অফিসে চলে যেত আর আমি একা একা খাবার খেয়ে স্কুলে চলে যেতাম আর একাই বাড়িতে ফিরতাম। একদিন আমি স্কুলে যাওয়ার আগে বাড়িতে সকালের ব্রেকফাস্ট করছিলাম। সেদিন আমার মায়ের অফিস ছিল না, তাই আমার মা সেদিন বাড়িতেই ছিলেন। হঠাৎ আমার মা আমায় বললেন যে জানিস তো রিয়া, এই 2 মাস হলো তোর ঠাকুমা মারা গিয়েছেন, কিন্তু
আমার কেন জানি না সবসময় মনে হয় যে তোর ঠাকুমা সারাক্ষণ এই বাড়িতেই আছেন, যেন তিনি সবসময় আমাদের উপর নজর রাখছেন, এরকম মনে হয়। এই কথা শুনে আমি মাকে বললাম যে কই, আমার তো এরকম কিছুই মনে হয় না, এটা তোমার মনের ভুল। তখন আমার মা আমায় বলে যে না রে, আমার মনের ভুল না, সেদিন তোর ঠাকুমাকে আমি স্পষ্ট দেখেছি। আমি সেদিন দুপুরবেলা ছাদে জামা কাপড় মেলে সিঁড়ি দিয়ে যখন নিচে নামছিলাম, তখন আমি ড্রয়িং রুমের দিকে যখন তাকালাম, তখন আমি স্পষ্ট দেখলাম যে তোর ঠাকুমা ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। তখনই সাথে সাথে একটা কথা আমার কানে ভেসে আসলো। আমি স্পষ্ট শুনলাম তোর ঠাকুমা আমায় বলল, বৌমা, দুপুর তো অনেক হলো, আমায় খেতে দেবে না? এটা শুনে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখের পাতা ফেলতেই আমি দেখলাম সোফায় কেউ নেই। মায়ের মুখ থেকে এটা শোনার পর আমি মাকে বললাম যে এটা তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না, কয়েকটা দিন যাক, দেখবে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। এই বলে আমি স্কুলে চলে যাই। এরপর একদিন আমি আমার ঘরে বসে পড়ছিলাম। পড়তে পড়তে শুনতে পেলাম আমার বাবা বারান্দায় দাঁড়িয়ে আমার জেঠুর সাথে ফোনে কথা বলছে। আমার বাবা জেঠুকে বলছে যে জানিস তো, মা মারা যাওয়ার পর এখনও এই বাড়ির মায়া ছাড়তে পারিনি। সারাক্ষণ কেন জানি না মনে হয় আমাদের সঙ্গে সবসময় তিনি আছেন এই বাড়ির মধ্যে। বাবার ফোনটা স্পিকারে দেওয়া ছিল, তাই আমি তাদের সব কথা শুনতে পাচ্ছিলাম। বাবার কথা শুনে জেঠু বাবাকে বলল যে এ তোদের মনের ভুল, তোরা চিন্তা করিস না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন আমার বাবা জেঠুকে বলল যে কোনো মতেই এটা আমার মনের ভুল হতে পারে না। সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। সেদিন আমি রাত 11টা নাগাদ বারান্দায় বসে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো যে আমাদের ছাদে কেউ চলাফেরা করছে। আমি ভাবলাম হয়তো ছাদে কোনো চোর উঠেছে। আমি চুপচাপ ছাদে গিয়ে আস্তে করে ছাদের দরজাটা খুলতেই দেখলাম মা ছাদে ঘোরাফেরা করছে। আমি আর পারলাম না নিজেকে আটকাতে। আমি মাকে ডেকে উঠলাম। মা বলে ডাকার সাথে সাথে তিনি একবার আমার দিকে তাকিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে আমি কোনো রকমে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে এলাম। আমার বাবা জেঠুকে আরও বলল, তিনি বললেন যে আমার মাও নাকি সেদিন জামা কাপড় মেলতে গিয়ে ঠাকুমাকে দেখেছে। কিন্তু আমার মা বাবা দুজনে মিলে যখন এই কথাগুলো আমাকে বলতো, আমি হেসে উড়িয়ে দিতাম। আমি বিশ্বাসই করতাম না তাদের কথায়। আমি ভাবতাম যে এরকম আবার হয় নাকি, যে মানুষটা মারা গিয়েছেন সে মানুষটাকে কিভাবে সবাই দেখতে পাচ্ছে। এরপর প্রায় দিনই একটা কথা আমার কানে আসতে লাগলো। আমাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীরা যারা ছিলেন তারাও নাকি রাতের বেলা একজন বৃদ্ধ মহিলাকে ছাদে চলাফেরা করতে দেখেছেন, এরকমটা আমাদেরকে বলতো। আমি প্রতিবেশীদের কথায় সেরকম কান দিতাম না। আমি তাদেরকে বলতাম যে তোমরা হয়তো ভুলভাল জিনিস দেখছো। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আমি ঠাকুমার মৃত্যুবার্ষিকীর দিন স্কুল যাওয়ার আগে স্নান করে ঠাকুমার ছবিতে ভালো করে ফুলমালা দিয়ে সাজাই। ঠাকুমা মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, তাই তার পছন্দের সেই মিষ্টিগুলো একটা প্লেটে ভালো করে সাজিয়ে ঠাকুমার ছবির সামনে দিয়ে একটা ধূপ ধরিয়ে তাকে প্রণাম করে আমি স্কুলে চলে যাই। স্কুল থেকে বাড়িতে ফিরতে ফিরতে বিকেল 5টা বেজে গিয়েছিল। যেহেতু শীতকাল ছিল তাই বাইরে তখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে গিয়েছিল। বাড়ির ভেতরে ঢুকে যখন আমি ডাইনিং রুমে গেলাম, তখন আমি দেখলাম যে সকালবেলা আমি যে মিষ্টিগুলো ঠাকুমার ছবির সামনে তাকে দিয়ে গেছিলাম, সেখান থেকে সেই মিষ্টিগুলো তুলে তুলে আমার ঠাকুমা খাচ্ছে। আমাকে দেখে তিনি সাথে সাথে সেখান থেকে উধাও হয়ে গেলেন। আমার মনে হলো যেন আমি কয়েক সেকেন্ডের জন্য আমার ঠাকুমাকে নিজের চোখে দেখলাম। আমি কোনো রকমে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে দেখলাম যে ঠাকুমার ছবির সামনে যে মিষ্টিগুলো আমি দিয়েছিলাম ঠাকুমাকে, সেই মিষ্টিগুলো সেখানে নেই। তখন আমি মনে মনে বিশ্বাস করলাম যে ঠাকুমা মারা যাওয়ার পরও তার আত্মা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। রিয়ার এই ঘটনাটা আমরা এতটাই মন দিয়ে শুনেছিলাম যে কখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল আমরা জানতেই পারিনি। দাদা, এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে তুমি পড়ে শুনিও। এই ছিল আজকের এপিসোডের কিছু ঘটনাগুলো কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি। ভূত এক্সপ্রেস।